শুভ অপরাহ্ন আপনাদের সবাইকে। আমি ষোড়শ বালি উৎসবে বা বালি উৎসবেই আমি প্রথমবার এলাম। আমাদের এই অধিবেশনে আমাদের দুজনের আশাটাই অনাহুত না হোক একটু রবাহুতের মতো। মানে যেন আপনারা যারা এসেছেন এখানে তাদের কাছে হচ্ছে যে প্রশ্ন পড়ে এসেছিলেন, এসে দেখলেন যে সিলেবাসটা পাল্টে গেছে, সেই রকম আর কি। তো যাই হোক, এখন কিছু করার নেই, এখন এটাই শুনুন আর কি, যেটুকু যা আমরা যা ভেবে এসছি বা ভেবে আসিনি। কারণ এত কম সময়ের মধ্যে যোগাযোগ করেছিলেন অঞ্জন দ্বারা গতকাল সন্ধ্যেবেলায়, তখন একদম ভরপুর অফিস করছি, তার মধ্যে খবরের কাগজের কাজ একটা সম্পূর্ণ ভিন্ন ধারার জগৎ এবং একটা খুব হাউ করা পরিস্থিতির মধ্যে, তার মধ্যে ওসব মাথায় রাখাও খুব মুশকিল। তো আমি তখন বললাম যে যাদের নাম লেখা আছে এবং যে বিষয় লেখা আছে সে তো আর বলবো না বা বলতে পারবো না, কারণ সেটা একটা অন্য মন মানসিকতা প্রস্তুতি দাবি করে, সেই বিষয়ের অধিকারীও আমি নই সবসময়। তো কদিন আগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সাহিত্য একাডেমি একটা শতবার্ষিকী আলোচনা চক্র করেছিলেন, সারাদিন ধরে সলিল চৌধুরীকে নিয়ে আলোচনা চক্র। সারাদিন ধরে এই মানুষটাকে সবাই অনুধ্যান করেছেন, তার নানা দিক নিয়ে নানানজন বলেছেন। সকালবেলা শুরু হয়েছিল, উপাচার্য ছিলেন, রেজিস্ট্রার ছিলেন, অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা ছিলেন। তারপর দেখা গেল যে 3টে আলাদা করে সেশনে মোট 10-12 জন বক্তা বললেন। তো সেখানে আমি কিছুক্ষণের জন্য বলেছিলাম, অল্প সময়ের জন্য, অতজন বক্তা থাকলে স্বাভাবিকভাবেই সময়টা খুব সংক্ষেপ হয়ে যায়। যে ধারণাটা আমি বলেছিলাম, আমি সেই ধারণাটাই এখানে আরেকটু বিস্তারিতভাবে বলবো বলে ভেবে এসেছি, ঠিক করেছি। ভাবিনি কিছুই, যেহেতু খুব কম, মাত্র কিছুদিন আগে, হয়তো সপ্তাহ 2-3 মধ্যে ঘটনাটা ঘটে গেছে, আগের অনুষ্ঠানটা। তো ভাবলাম যে সেই ধারণাটাই বলি, তার কারণ এই ভাবনাটা নিয়ে আমি এখন ভাবছি। এবং যেহেতু বাদল সরকারের মতোই সলিল চৌধুরী জন্মশতবর্ষ পূর্ণ হলো 2025 নভেম্বরে, এখনো 2 মাসও হয়নি। তো ভাবলাম যে ভাবনাটার প্রাসঙ্গিকতা নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছে দিলে আপনারাও একটু ভাবতে পারেন এইভাবে আর কি। আর বিশেষ করে আমি প্রথমে জানতাম না যে এটা ভেন্যুটা বিদ্যা মন্দিরে। তো পরে জেনে আমার খুব মজা লাগলো, কারণ আমার একেবারে আমার কাজের কেরিয়ারের শুরুর দিকে আমি কলেজে পড়াতাম, তখন 1 বছর আমি বিদ্যা মন্দিরেও পড়িয়েছি। আমার বিষয় ছিল ইংরেজি সাহিত্য। তো তখন আমি থাকতাম শুধু দক্ষিণ কলকাতায়, নরেন্দ্রপুরে থাকতাম। আর নরেন্দ্রপুর থেকে আমি 1 বছর আমি বিদ্যা মন্দিরে এসে, এমনকি রাত্রেবেলা থেকেও পরের দিন খুব সকালবেলা, যেহেতু ছেলেরাও সবাই হস্টেলেই থাকে এখানে, সেজন্য সকালবেলা ক্লাস নিয়ে আবার পরে হয়তো আমার অন্য কাজে যেতাম, এরকম একটা দিন করেছি। যার কারণে অনেকদিন পরে আমার বিদ্যা মন্দিরে ঢুকতে আমার খুব মজা লাগছিল, যে এই স্মৃতিগুলো আসছিল আর কি ফেরত। তো সেই ছাত্রদের সামনে আমি বলছি, এবং আমি সবসময় আসলে খবরের কাগজে কাজের একটা অন্যরকম ধারণা আছে আমাদের, বিশেষ করে আমরা যারা সম্পাদকীয় বিভাগে কাজ করি, আমাদেরকে খুব সেফগার্ড করে রাখা হয়। সব জায়গাতে যেতে দেওয়া হয় না, সব জায়গাতে বলার অনুমতি দেওয়া হয় না। আমাদের প্রতিটি ক্ষেত্রে আমাদের উচ্চতর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসতে হয়। কিন্তু প্রথম একটা জায়গাতে একদম বাই ডিফল্ট অনুমতিটা দেওয়া থাকে, সেটা হচ্ছে যদি অডিয়েন্সদের মধ্যে ছেলেমেয়েরা থাকে, ছাত্রছাত্রীরা থাকে, তাহলে সেই জায়গাতে সবার আগে যাবে, এটা বলে দেওয়া থাকে। তো যখন আমি শুনলাম যে, এখানে জিজ্ঞাসা করেছিলাম যে এই অডিয়েন্সরা কারা থাকবে, যখন শুনলাম যে ছেলেরা থাকবে, ছাত্রীরা থাকবে, তখন আমি বললাম যে বাহ, এটা একটা ভালো জিনিস। তো আমার মনে হয়েছে যে এই বিষয়টা, যেহেতু আমি কিছুদিন আগে আরো কিছু ছাত্রছাত্রীর সামনে বলে এসেছি, আপনাদের যদি এখানে কোনো একটা তন্ত্রীতে স্পর্শ করে, তাহলে আমার এই ব্যাপারটা বলাটা হয়তো একটা মান্যতা পাবে, একটা স্বীকৃতি পাবে। সলিল চৌধুরীকে বলতে গেলে আমরা সবসময় কতগুলো সহজভাবে ভাবি যে বিরাট বড় শিল্পী, বিরাট বড় গায়ক, বিরাট বড় সুরকার, মিউজিশিয়ান, সঙ্গীতজ্ঞ। তার একটা গণসঙ্গীতের একটা যাত্রা আছে, তার একটা বম্বে ফিল্ম মিউজিকের একটা আলাদা সত্তা অস্তিত্ব আছে, এবং এত এত গান, এত এত, আমরা সবসময় সেই গান অনেক সময় গাই, না জেনেও গাই সলিল চৌধুরীর গান বলে, সুর বলে।
আবার সলিল চৌধুরীর গান বা সুর কোথাও বাজলেই ধরে ফেলা যায় যে এটা আসলে সলিল চৌধুরীর মিউজিক। মানে আমি যেটা বলতে চাইছি যে সলিল চৌধুরীর মিউজিকের মধ্যে তার এমন একটা সিগনেচার আছে যে শুনলেই আমরা ধরে ফেলতে পারি বা বলি যে এ তো সলিল চৌধুরীর গান, এ তো সলিল চৌধুরীর সুর। আমরা গণসঙ্গীত নিয়ে কিছু কিছু কথা বলি, আমরা ফিল্মি মিউজিক নিয়ে কিছু কথা বলি, আমরা ওর কিছু লেখাপত্র বা কিছু সাক্ষাৎকার যেগুলো গণমাধ্যমে প্রচারিত, দূরদর্শনে ওর কিছু সাক্ষাৎকার নেওয়া আছে, ওর কিছু লেখাপত্র আছে বিভিন্ন পত্রপত্রিকায় 90-এর দশক থেকে শুরু করে ওর বেশ কিছু লেখা আছে, স্ক্যাটার্ড, খুব গোছানো আছে এখনো পর্যন্ত আমি তা বলবো না, কিন্তু আছে। ওর সম্প্রতি ওর একটা কাব্য কবিতার বই বেরিয়েছে, সলিল চৌধুরীর কবিতার বই, সেই কবিতার বইটা আছে, সেখানে আবার কবি সত্তার একটা অন্য উন্মোচন আছে, কিন্তু এইগুলো সবই একটু অচেনা, একটু অপরিচিত সলিল চৌধুরী। কিন্তু যে চেনা যে সত্তাটাকে আমরা জানি, গায়ক, শিল্পী, দারুণ মিউজিশিয়ান, এরকম অর্কেস্ট্রেশন, এরকম হারমোনি, এরকম সিম্ফনি, ভারতীয় তথা বাংলার মিউজিকে আর কেই বা এনেছেন, কিভাবেই বা এনেছেন, এইগুলো নিয়ে সচরাচর সলিল চৌধুরীর আলোচনায় কথা হয়। আর কথা হয় গণসঙ্গীত নিয়ে, কারণ সলিল চৌধুরীর যে সময়টার ফসল, সেই সময়টাতে গণসঙ্গীত এবং বিশেষ করে গণনাট্য সংঘ, আপনারা ছাত্রীরা হয়তো জানবেন, এখানকার প্রবীণ মানুষেরা সকলেই জানেন, আমি তাদের জন্য বলছিও না এটা। আপনারা যারা গণনাট্য সংঘ বা আইপিটি এর সম্পর্কে কিছুমাত্র জানেন এবং গণসঙ্গীত সম্পর্কে কিছুমাত্র ধারণা আছে, তারা বুঝবেন যে তার একটা বিরাট গণসঙ্গীতের একটা ভূমিকা ছিল সলিল চৌধুরীর। কিন্তু আমার বক্তব্য এগুলো নয়। আমরা সবাই যখন বলি সলিল চৌধুরীকে নিয়ে, আমরা গ্লস ওভার করে আমরা শুরুই করি সেইখান থেকে। গণসঙ্গীতের সলিল চৌধুরী, বম্বে ফিল্ম মিউজিকের সলিল চৌধুরী, তার সঙ্গে তৎকালীন বামপন্থী পার্টি লাইন, আদর্শ, তার সঙ্গে তার ঝগড়া সংঘাত, সেখান থেকে বেরিয়ে আসা ইত্যাদি ইত্যাদি নিয়ে কিছু কথা হয়। এই কিন্তু যদি তার শিকড় সন্ধানটা করা যায় যে কোথা থেকে এলো মানুষটার, where are his roots, এই রুটসটা কোথায়? হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং তো কেউ গণসঙ্গীত লিখতে শুরু করে দেয় না। হঠাৎ করে একদিন মনে হলো আমি এই সামালো ধান হোক, কাছেটা দাও শান হোক, আমি তো লিখতে পারি না। তার তো একটা কোনো ভূমিকা আছে, তার তো একটা দীর্ঘ অবতরণিকা থাকে, একটা গৌরচন্দ্রিকা থাকে। সেই গৌরচন্দ্রিকাটা জীবনের কি, কোন ঘটনা, কোন জায়গা, নাকি একটা ফেজ, নাকি কতগুলো ফ্যাক্টর, এইগুলো নিয়ে আমি একটু ভাবনা চিন্তা করছিলাম, একটু পড়াশোনা করছিলাম। তো দেখা গেল যে তার নিজের লেখাতে, বিশেষ করে জীবন ও জীবন নামে তার যে খুব সুন্দর স্মৃতি কথা, যেটা প্রতিক্ষণে বেরোতো একদা ধারাবাহিকভাবে, পরে গ্রন্থাকারে বেরিয়েছে। আপনারা যারা পড়েছেন বা ছাত্ররা যারা পড়েননি, পরে পড়বেন, দেখবেন আমরা তো প্রাইমারি টেক্সট, সেকেন্ডারি টেক্সট এরকম করে বলি একটা গবেষণার ক্ষেত্রে, যে আমি কোন কোন জিনিসটা আগে পড়বো। বিজয়বাবু বাদল সরকারের নাটক নিয়ে এত সুন্দর একটা আলোচনা করে গেলেন এবং সেখানে প্রত্যেকটা অনেকগুলো নাটকই, মেজর নাটকগুলোই আলাদা আলাদা করে বললেন। আমরা জানি যে বাদল সরকারকে জানতে গেলে, বুঝতে গেলে, বাদল সরকারকে নিয়ে অন্যরা কারা কি বলে গেছেন, কি মূল্যায়নেরও আগে বাদল সরকারের টেক্সটগুলোই হচ্ছে প্রাইমারি টেক্সট। সুতরাং সলিল চৌধুরীর ক্ষেত্রে আমরা বুঝলাম গানগুলো প্রাইমারি টেক্সট, কিন্তু গানের ক্ষেত্রে একটা কথা হচ্ছে, গানগুলো একটা সময়ের ফসল। অতএব গানের ক্ষেত্রে কিন্তু আরো একটু ব্যাক ক্যালকুলেট করে পিছন দিকে যাওয়ার একটা অবকাশ থাকে। এই জায়গাটায় আমাদের সলিল চৌধুরীর লেখাপত্রই কিছু হেল্প করতে পারে, কিছুটা সাহায্য করতে পারে। এবং জীবন ও জীবন যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে বাংলার একটা ছেলে, তার শেকড়টা শুরু হচ্ছে আসামের চা বাগানে। তার বাবা ডক্টর জ্ঞানেন্দ্রনাথ চৌধুরী ছিলেন সেখানকার চা বাগানের একজন, একটা হাসপাতালের, ছোট্ট একটা হাসপাতালে তাকে বলা চলে না, কিছুই প্রায় ছিল না, একটা বাড়ি, একটা ঘর, দুটো ঘর, এরকম একটা টেবিল আর দু একজন সহকারী, এই মাত্র দু একটা ছুরি কাঁচি, তার বেশি কিছু উপকরণও ছিল না ডাক্তারির। সেরকম একটা জায়গা, চা বাগানের, প্রত্যন্ত চা বাগানে, তার নাম হচ্ছে লতাবাড়ি চা বাগান, সেই চা বাগানে তিনি ছিলেন একজন ডাক্তার, তার বাবা। এবং এটা নিশ্চয়ই তার মানে আমরা বলছি ব্রিটিশ ইন্ডিয়ার কথা, সাহেবী আমলের ভারতবর্ষের কথা, পরাধীন ভারতবর্ষের কথা। এবং আপনারা যে এই যে আমি বলেছি, এই বিষয়টা আপনারা শুনলেন যখন ঘোষণা হলো যে সলিল চৌধুরীর জীবন ও দর্শনে গণ মানে জনতা, যে গণ, জনতার সঙ্গে গণের একটা তফাৎ আছে রাজনৈতিক পার্লান্সে আর কি। আমি গণ শব্দটা বেছে নিয়েছি, ইংরেজিতে যাকে আমরা ম্যাস বলি, যেটা একটা বৃহত্তর মানুষের যে সমষ্টি সত্তা,
সেইটা আর কি। তো এই গণের ধারণা